হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 15-তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনভো আর জিনো ডানজনের ভেতরে ঢুকে গেলে ডানজনের বাইরে লোকজনেরা আলোচনা করতে থাকে যে যদি তারা সত্যি এত শক্তিশালী হয় তাহলে তারা বড় কোনো গিল্ডে কেন কাজ করে না। যার সেই কথা শুনে অন্য একটা লোক বলে, আমাদেরও তো চাপ নেওয়ার কি দরকার, ওরা ডানজনের ভেতরে যা করে করুক, আমাদের টাকা পেলেই হলো। আর আমি তো শুনেছি যে এই সাং জিনভো যে হান্টারটা ছিল সে নাকি একটা ই র্যাঙ্কের হান্টার, সে তো নাকি দুনিয়ার সব থেকে কমজোরি হান্টার। আর অন্য যে ছেলেটা ছিল সে হলো ডি র্যাঙ্কের। তাদের এই সমস্ত কথা শুনে একটা বয়স্ক হান্টার বলে, এখন ওরা বাচ্চা তো, ওরা বুঝতে পারছে না ওরা কি করছে। তারা বাইরে এই সমস্ত আলোচনা করতে থাকে। আর অনেকক্ষণ পরে সাং জিনভো আর জিনো গেটের থেকে বাইরে বেরিয়ে আসে, যাদেরকে দেখে বাকিরা বলে, যাক তাহলে তোমরা পালিয়ে ফিরেই আসলে, তোমরা যে বেঁচে আছো এখনো এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু এই সময় একটা হান্টারের চোখ পেছন দিকে যায় আর সে বলে ওরা পালিয়ে আসেনি, কারণ সে দেখতে পায় যে গেটটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, অর্থাৎ ওরা ডানজন বসকে মেরেই বাইরে বেরিয়ে এসেছে। যেইটা দেখে এই সময় সবাই অবাক হয়ে যায়। এদিকে সাং জিনভো এখন জিনোকে বলে এর পরবর্তী ডানজন কোন দিকে, যার উত্তরে জিনো বলে এখান থেকে প্রায় 1 ঘন্টা দূরে। আর এরপরেই সে বাইরে থাকা সমস্ত হান্টারকেও বলে, চলো তাড়াতাড়ি পরবর্তী ডানজনে চলো, আমাদেরকে টোটাল 3টে ডানজন কমপ্লিট করতে হবে আজকে। 3টে ডানজন কমপ্লিট করলে তোমরা আজকেই 9 মিলিয়ন টাকা পেয়ে যাবে, তাড়াতাড়ি চলো। যার এই কথা শুনে বাইরের সবাই থমকে যায়। সবাই এটা ভাবে ওরা এখনই একটা সি র্যাঙ্কের ডানজন বসকে মেরে বেরোলো, আবার সঙ্গে সঙ্গে আরেকটা ডানজনে যাবে। বাপরে, এরা কারা আসলে? এখন অন্যদিকে আমরা সাউথ কোরিয়ার একটা টপ গিল্ড হোয়াইট টাইগার গিল্ডের অফিস দেখতে পাই, যেখানকার একটা এমপ্লয়ি তার স্যারকে গিয়ে বলছে, স্যার দেখুন একটা সি র্যাঙ্কের ডানজনের জন্য লোকেরা 250 মিলিয়ন টাকা পর্যন্ত দিচ্ছে। যেইটা শুনে তার স্যারও একটু অবাকই হয়। তারপরে সে আবার বলে একটা নতুন গিল্ড এসেছে যে কিনা সমস্ত সি র্যাঙ্ক গেটগুলিকে কিনে রেখেছে, যেই কারণে আমাদের গিল্ডের লো র্যাঙ্কের হান্টাররা এখন রেড করার মতো কোনো গেটই পাচ্ছে না। আসলে গেটগুলোর দাম ছিল 70 মিলিয়ন, কিন্তু আমি সেটাকে 100 মিলিয়নে কিনতে চাই, কিন্তু তারপরেও অন্য গিল্ডটা 250 মিলিয়নে সেই গেটটাকে কিনে নেয়। এখন তার স্যার ভালো করে লক্ষ্য করে যে যেই গিল্ডটা এই সমস্ত ডানজনগুলোকে কিনছে তার লিডারের নাম হলো ইয়ো জিনো। সে মনে মনেই ভাবে এরকম কোনো হান্টারের নাম তো আগে শুনিনি। যার পরে সেই এমপ্লয়িটা বলে এই ছেলেটা ইয়োজিন কনস্ট্রাকশন চেয়ারম্যানের দ্বিতীয় ছেলে, তার মানে হয়তো ও ওর কোম্পানির টাকা দিয়ে এই সমস্ত গেটগুলোকে কিনছে। যেটা শোনার পর সে স্যারটা বলে, ঠিক আছে এটা হতে পারে, কিন্তু এইভাবে রেড করে তো ও কোনো লাভই করতে পারবে না, ও নিজের হবিটাকে একটু বেশি বড় করে ফেলেছে। আর এই সময় ওই লোকটার একটা হান্টার সাং জিনভোর নামের দিকেও চোখ যায়। আর তারপরে সে তার এমপ্লয়িকে বলে, তোমার মনে আছে কদিন আগে একটা ছেলে একটা ডাবল ডানজনে থেকে বেরিয়ে এসেছিল? আমার যতদূর মনে পড়ে ওর নাম সাং জিনভো, এই ছেলেটাই না ওটা? যার পরে সেই এমপ্লয়িটাও হ্যাঁ বলে। আর এখন তিনি মনে মনেই ভাবতে থাকে তার মানে এর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছেই। আর এইটা ভাবার পরে সে তার অফিসের সমস্ত এমপ্লয়িকে বলে যেই যা কাজ করছো বন্ধ করো, আর আমাকে এক্ষুনি ইয়ো জিনো আর সাং জিনভোর ব্যাপারে যা যা তথ্য জোগাড় করতে পারো সেগুলোকে এনে দাও। আর সবাই এখন তার কথা মতো কাজ শুরু করে দেয়। আর তার কাছে শেষ পর্যন্ত অনেক ইনফরমেশন আসে, যার মধ্যে প্রথম সে জানতে পারে যে সাং জিনভো পরপর 3টে খুবই ভয়ানক ডানজন থেকে বেরিয়ে এসেছে, যাদের মধ্যে প্রথম হলো সেই ডাবল ডানজন, আর দ্বিতীয় হলো সেই ডানজন যেখান থেকে শুধুমাত্র সে আর ও জিনোই বেঁচে ফিরেছে, বাকি সবাই মারা গেছে। আর তৃতীয় হলো সেই ডানজন যেখানে কিনা একটা সার্ভাইলেন্স টিমের ইন্সপেক্টরও মারা গেছে। আর সাং জিনভোর সঙ্গে ও জিনোর দেখা হয় ওই দ্বিতীয় ডানজনে। আর ও জিনো হলো এমন একটা ছেলে যার কাছে টাকার কোনো অভাব নেই। আর এখন এটাও শোনা গেছে যে ইয়োজিন কনস্ট্রাকশন নাকি ভালো ভালো হান্টারদেরকেও হায়ার করছে, তার মানে কি ওরা আসলে সাং জিনভোকেই হায়ার করতে চাইছে? যদি এরকমই হয় তাহলে হয়তো এটা হতে পারে যে সাং জিনভো রিঅ্যাওয়েকেন হয়েছে। আর এই কথাটাই সে এখন তার এমপ্লয়িকে বলে, যেইটা শুনে তার এমপ্লয়িও চমকে যায়। আর সে বলে হ্যাঁ এটা হতেই হবে, যদি এরকম না হয় তাহলে পরপর এরকম 3টে ডানজনের থেকে সাং জিনভো বেরিয়ে আসতে পারতো না। আর তাছাড়া তুমি জানো লাস্ট ডানজনে কি হয়েছে? ওরা বলছে যে একটা নাকি সি র্যাঙ্কের মেজ হান্টার আর একটা বি র্যাঙ্কের হিলার মিলে ওই বি র্যাঙ্কের সার্ভাইলেন্স টিমের ইন্সপেক্টরকে মেরে ফেলেছে। আমার যেটা মনে হয় যে এটা একদমই সম্ভব না। মেজ টাইপের হান্টাররা এমনিই উইক হয় অ্যাসাসিন টাইপের হান্টারদের কাছে, তাই তার কাছে যদি একটা বি র্যাঙ্কের হিলার থাকেও তাও সে ওই ইন্সপেক্টরকে মারতে পারবে না। তার মানে হয়তো এটা হতে পারে যে ওই সাং জিনভোই আসলে ইন্সপেক্টরটাকে মেরেছে, কেননা ওই ডানজনের থেকে কিন্তু আর কেউ বাইরে বেরিয়েও আসেনি, ওরা 3জনই শুধুমাত্র বেরিয়েছে। এখন তার এই সমস্ত কথা শুনে তার এমপ্লয়িটা বলে, সে সমস্ত না হয় বুঝলাম, কিন্তু মিস্টার সাংমিন এখন আপনি যাচ্ছেন কোথায়? যার উত্তরে মিস্টার সাংমিন বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমি আমাদের গিল্ডে একটা নতুন হান্টারকে হায়ার করতে যাচ্ছি,
যেইটা শুনে তার ওই এমপ্লয়িটা অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে মিস্টার সাংমিন নিজে একটা হান্টারকে হায়ার করতে যাচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই কোনো ছোট ব্যাপার নয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনও এই সময় ডানজনের ভেতরে বিস্টদেরকে মেরে ফাটিয়ে ফেলছিল। অন্যদিকে ইয়ো জিনও এই সময় শুধুমাত্র মানা ক্রিস্টাল খোদাই করছিল। আর সে এখন সাং জিনবোর লড়াই করার কৌশল থেকে এটা ভাবে যে সাং জিনবো তো আরো শক্তিশালী হয়ে গেছে, সে রোজই আগের থেকে একটু করে শক্তিশালী হচ্ছে। আর এই সময় আমরা দেখতে পাই যে সাং জিনবোর এখনকার লেভেল হচ্ছে 39, তার হেলথ পাওয়ার 7229 এবং মানা পাওয়ার 638। আর এখন সে তার স্ট্রেংথ আর অ্যাজিলিটি প্রায় সমান সমান করে ফেলেছে, দুটোই 97। আর এগুলো দেখে সে ভাবতে থাকে আমি তো অনেক লেভেল আপ করে ফেলেছি, আর আমি অনেক নতুন নতুন স্কিলও পেয়েছি, যেমন স্পিড, ক্রিটিক্যাল অ্যাটাক, অ্যাডভান্স ড্যাগার টেকনিক, অনেক কিছুই। আর এখন তো আমার কাছে ক্যামোফ্লেজের স্কিলও আছে। আর এই সমস্ত ভাবতে ভাবতে সে একটা ড্রিঙ্ক খায়, যেটা খেলে কিনা তার মানা পাওয়ার পুরোপুরিভাবেই ফুল হয়ে যায়। আর এখন সে মনে মনেই ভাবতে থাকে ক্যামোফ্লেজ স্কিলটা বাকিগুলোর থেকে একটু আলাদা, কিন্তু আসল লড়াইয়ে এটা যে কত ভালো কাজ করবে সেটা নিয়ে আমি একটু সন্দেহেই আছি। এই সমস্ত ভাবতে ভাবতেই তার কাছে আরও ম্যাজিক বিস্ট আসতে থাকে, আর সে পরপর সমস্ত বিস্টকে মারতে থাকে। আর এই বিস্টটাকে মারার সঙ্গে সঙ্গে তার লেভেল আপ হয়, তার লেভেল এখন হয়ে যায় 40। আর এই সময় সিস্টেমের থেকে নোটিফিকেশন দেয় যে তুমি প্রয়োজনীয় লেভেলে পৌঁছে গেছো, যেটা দেখে সাং জিনবো কিছুই বুঝতে পারে না যে এই লেভেলে পৌঁছালে কি হবে। আর এই সময় তার কাছে আরও একটা নোটিফিকেশন আসে, যেটাতে লেখা ছিল জব চেঞ্জ কোয়েস্ট। সে এই কোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর একই সঙ্গে তার মনে পড়ে যে তার নামের নিচে সবসময় লেখা থাকতো তার কোনো জব নেই, তার মানে হয়তো সিস্টেম থেকে এখন তাকে একটা জব দেওয়া হবে। এদিকে ডানজেনের বাইরে এই সময় আমরা দেখতে পাই যে মিস্টার সাংমিন এসে পৌঁছায়। আর সে আসা মাত্রই এটা দেখে খুবই অবাক হয় যে সমস্ত হান্টাররা বাইরে পার্টি করছে, যেটা দেখার পরে সে সবাইকে জিজ্ঞাসা করে তোমরা বাইরে কি করছো, তোমাদের তো ডানজেনের ভেতরে থাকার কথা। যার এই কথা শুনে সেখানকার ওই হুডি পড়া মেয়েটা বলে এইখানে তো কারোর আসার কথা না, তুমি কে? আর এখন মিস্টার সাংমিনও তাকে বাচ্চা ভাবে আর বলে দেখো এখানে একটা কাজ চলছে, তোমার মতো বাচ্চাদের এখানে ঘোরাঘুরি করাটা ঠিক না, এটা তোমার জন্য খুবই খারাপ হতে পারে। তার এই কথা শুনে মেয়েটা বলে আমি কোনো বাচ্চা না যে ঘোরাঘুরি করছি, আমি একটা হান্টার। আর এখন তার এই কথা শুনে তারা দুজনও চমকে যায়। তারা বলে তুমি একটা হান্টার, তুমি কি এই স্কোয়াডের সঙ্গেই আছো? যার উত্তরে এখন সে হ্যাঁ জানায়। আর এরপরেই মিস্টার সাংমিন বুঝে যায় যে তার মানে সাং জিনবো আর ও জিনো মিলে সমস্ত রেডগুলো করছে। আর এখন সে মনে মনেই ভাবতে থাকে সাং জিনবো আমি তোমার ব্যাপারে ঠিকই ভেবেছি। আর তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সাং জিনবো আর ও জিনো গেটের থেকে বেরিয়ে আসে। আর এই গেট থেকে বেরিয়েই সাং জিনবো ও জিনোকে বলে কালকে কি আমাদের কোনো রেড আছে নাকি? যদি না থাকে তাহলে আমি কালকে 3টা ছুটি নিতাম, আমার একটু দরকারি কাজ আছে। যার কথা শুনেই ও জিনো বলে কালকের জন্য তো আমি গেট অলরেডি বুক করেই রেখেছি, কিন্তু তোমার যদি কোনো আর্জেন্ট কাজ থাকে তাহলে কোনো ব্যাপার না, আমি গেটগুলোকে না হয় ক্যান্সেল করে দিচ্ছি, কি আছে, কেননা গেট রিজার্ভ করার 2 দিনের মধ্যে গেলেই হলো। যেটা শুনে সাং জিনবো বলে ঠিক আছে তাহলে ক্যান্সেল করার দরকার নেই, রিজার্ভই থাক। তারা এই সমস্ত কথা বলতে বলতে বেরিয়ে আসছিল, সেই সময় মিস্টার সাংমিন সাং জিনবোর সামনে গিয়ে পৌঁছায়। সে প্রথমে গিয়ে সাং জিনবোকে তার ব্যাপারে বলে। সে জানায় যে তার নাম হলো আন সাংমিন, আর সে হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চিফ। আর এখন হোয়াইট টাইগার গিল্ডের নাম শুনে সাং জিনবো একটু ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়। আর এখন মিস্টার আন সাংমিন সাং জিনবোকে নিয়ে যায় একটা কফি শপে। সেখানে গিয়ে সে সাং জিনবোকে বলে হোয়াইট টাইগার গিল্ডকে তো চিনবেই, তার ব্যাপারে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা সাউথ কোরিয়ার টপ 5টা গিল্ডের মধ্যেই একটা। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি তোমাকে সোজাসুজিই বলি, আমি হোয়াইট টাইগার গিল্ডে তোমাকে হায়ার করতে চাই, তোমাকে ইয়োজিন কনস্ট্রাকশন যা টাকা দিচ্ছে আমি তোমাকে তার ডবল দেব। এই বলেই সে মনে মনে ভাবে ভালোই করলাম, এইবার সে নিশ্চয়ই চলে আসবে, আর যদি এতেও না হয় তাহলে আমি এর থেকেও টাকা বাড়িয়ে দেবো। আর ও তো কদিন আগে একটা ই র্যাঙ্কের হান্টার ছিল, এই অফারটাকেও নিশ্চয়ই না করবে না। কিন্তু তার এই কথা শুনেই এখন সাং জিনবো বলে হোয়াইট টাইগার গিল্ডের যে বিল্ডিংটা আছে সেটার দাম কত? আর তার এই কথাটার মিস্টার সাংমিন কোনো আগামাথা বুঝতে পারে না। সে বলে তুমি এগুলো কেন জিজ্ঞাসা করছো? তবে যাই হোক আমাদের হোয়াইট টাইগার গিল্ডের বিল্ডিং এর দাম হয়তো 50 বিলিয়ন টাকার মতো হবে। যেটা শুনে সাং জিনবো বলে তার মানে কি তুমি এটা বলছো যে তুমি আমাকে পুরো বিল্ডিংটাই দিয়ে দেবে? আর তার এই কথাটারও এই সময় মিস্টার সাংমিন কিছুই বুঝতে পারে না। সে বলে তুমি কি বলতে চাইছো, আমি তো ঠিক বুঝতে পারছি না। যার পরে সাং জিনবো মিস্টার সাংমিনকে সবকিছু বলে যে ইয়োজিন কনস্ট্রাকশন তাকে 30 বিলিয়নের একটা বিল্ডিং দিয়েছে। যেটা শুনে এখন মিস্টার সাংমিনের পুরোপুরি ভাবেই হয়ে যায়। সে বলে 30 বিলিয়নের বিল্ডিং? আর তার এখন এইভাবে জোরে চিল্লিয়ে বলা দেখে ক্যাফের বাকি সবাইও তাদের দিকেই তাকিয়ে থাকে। আর এখন সাং জিনবো বলে হ্যাঁ ঠিকই শুনেছ, ইয়োজিন কনস্ট্রাকশন আমাকে 30 বিলিয়নের একটা বিল্ডিং দিয়েছে, তার মানে তুমি যদি আমাকে তার ডবল দিতে চাও তাহলে তো তোমাকে হোয়াইট টাইগার গিল্ডের পুরো বিল্ডিংটাই দিতে হবে।
আর এখন মিস্টার সাংমিন কিছুই বুঝতে পারে না। সে ভাবে 30 বিলিয়ন টাকা, এটা একটু বেশিই না? ওর মধ্যে এমন কি বা আছে যার জন্য 30 বিলিয়ন টাকা দিল? নাকি ও আমাকে পুরোটাই মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এটাও তো হতে পারে। আর এখন তার মুখের হাবভাব দেখে সাং জিনভো বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি তোমাকে প্রমাণ দেখাতে পারি। আর একই সঙ্গে সে মনে মনে এটাও ভাবে, আমি ভেবেছিলাম যে ও হয়তো আমার ব্যাপারে সবকিছু রিসার্চ করেই এসেছে, কিন্তু ও তো তেমন কিছুই জানে না। আর তার এই কথা বলা দেখে মিস্টার সাংমিন এখন মনে মনে ভাবে, তার মানে ও মিথ্যা কথা বলছিল না। এই ভেবেই সে সাং জিনভোকে বলে, দেখো এইভাবে পুরো বিল্ডিং লিখে দেওয়ার মতো ক্ষমতা তো আমার কাছে নেই, তবে আমি আমার গিল্ডের সিনিয়রদের সঙ্গে এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই কথা বলবো। যার এই কথা শুনে সাং জিনভো বলে, ঠিক আছে তাহলে আমি উঠলাম। এই বলে সে চেয়ার থেকে উঠে পড়ে। আর এখানে শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 15। এই পর্বটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।